আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের যে সংখ্যা অধ্যায়ের উপরে যে ধারাবাহিক ক্লাস হচ্ছিল তার ৩য় নং ক্লাসে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম। আপনারা যারা সংখ্যার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করেছেন আপনারা অবশ্যই ধরতে পেরেছেন যে আমরা সংখ্যার কত ডিপলি জানতেছি এবং আসলে আশেপাশে আমরা এমন কিছু বাদ দিচ্ছি না যেটা বেসিকের জন্য প্রয়োজন এবং আমাদের পরীক্ষাতে যে টাইপ থেকে প্রশ্ন আসে, তো সব কিছুই কিন্তু আমরা দেখছি এবং এটা যদি আপনি নোট করে পড়তে পারেন তাহলে এই সংখ্যা নিয়ে আর আপনার ঝামেলা হবে না বা বারবার সংখ্যার প্রতি দুর্বলতা মনেও হবে না বা কোথাও পড়তেও হবে না। ম্যাথের যে জিনিসটা আমি সবসময় বলি যে একবার যদি আপনি আপনার জীবন দশাতে শিখে ফেলতে পারেন তাহলে এইটা আর পড়তে হয় না। যেমন ধরেন যে যারা ম্যাথ পড়ায়, বাংলাদেশের ম্যাথ টিচার, তারা গবেষণা করে এখন, কিন্তু ওদের মেন বেসিকটা আসলে ওরা ছোটবেলা থেকেই দেখবেন যে ম্যাথে ভালো ছিল, তার মানে যে সময় ম্যাথটা করতে হয়েছে ওই সময় ওরা খুব ভালো করে করছে। ম্যাথের ফান্ডামেন্টালসগুলো ওদের ওই ছোটবেলায় শেখা, এখন শুধু গবেষণায় কিভাবে আমি পড়াবো এই জিনিসগুলো দেখে, তার মানে যে পড়ে এসে পড়ায় এরকম না। বা যারা ভালো ম্যাথ পারতো তারা ওই এখন আর নতুন করে শেখে না, হয়তো একটা কৌশল শিখতে পারে, কৌশলগুলো সবসময় মাথায় থাকারও কথা না। তবে ম্যাথ যে আপনি যখন একবার শিখে ফেলবেন একটা অধ্যায়, ওই অধ্যায়টা আপনার ভেতরে যে মনোবলটা বৃদ্ধি করবে, তার মানে আপনি জানেন যে আপনি সংখ্যার সব কিছু জানেন, এরপরে আপনি ভুলে গেলেও সমস্যা নেই, একবার দেখে নিলেন ওইটা নিজে নিজে দেখেই পারবেন, মানে ক্লাস করে সময় নষ্ট আসলে করার কোনো প্রয়োজন হবে না। সেভাবেই ক্লাসগুলো আসলে নেওয়া হচ্ছে। আপনারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে বলবো একটু ক্লাসটি সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। যত বেশি মানুষের কাছে প্রচার হবে তত বেশি আসলে অডিয়েন্সটা বাড়বে। যেহেতু ফ্রিতে ধারাবাহিক ক্লাস নিচ্ছি, বেসিক ক্লাস এবং সবগুলাই অধ্যায় ভিত্তিক, অলরেডি আমরা 3টে অধ্যায় শেষ করে ফেলেছি। আমরা ক্লাস নিয়েছি আপনার প্রথমে যেটা নিলাম সেটি আমরা নিয়েছিলাম শতকরার উপরে। আমরা শতকরার উপরে 10টি ক্লাস নিয়েছি। আমরা এরপরে নিয়েছি লাভ ক্ষতি অধ্যায় থেকে, সবই পাটিগণিত। শুরুতে লাভ ক্ষতি অধ্যায় থেকে আমরা প্রায় 10টির মতো ক্লাস নিয়েছি। এরপরে আমরা মুনাফা আমরা দেখেছি, সুদ যেটা, সেটার উপরে আমরা 10টি ক্লাস দেখেছি। এই সবগুলো ক্লাস আপনি যদি করতে চান প্লেলিস্ট পেয়ে যাবেন ইএম জব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ইএম জব ইউটিউব চ্যানেলে আপনি সবগুলা ক্লাস পেয়ে যাবেন প্লেলিস্ট আকারে, অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া আছে। এবং এখন আমাদের ক্লাস চলছে সংখ্যার উপরে। আমরা 2টি ক্লাস অলরেডি করে ফেলেছি সংখ্যার উপরে। আজকের ক্লাসটা আমরা যেটা দেখব, আমরা সংখ্যার যে ক্লাসিফিকেশনটা আবার একটু মনে করার চেষ্টা করি। আপনার মাথায় ক্লাসিফিকেশনটা খুব ভালোভাবে মাথায় থাকতে হবে এবং এটা যদি মাথায় থাকে তাহলে সংজ্ঞাগুলো আসলে আপনি মনে থাকবে, মানে কোন সংজ্ঞাটা আসলে কি। তার মানে সংজ্ঞা তো আপনার একদম যে মুখস্থ রাখতে হবে, সংজ্ঞা কোথাও লিখতে বলবে না। যেমন ধরেন যে আমরা যদি লিখি যে সংখ্যার এখানে আমরা সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, আমাদের কি সংখ্যা, প্রথমত সংখ্যা ধরেন বাস্তব সংখ্যা। এবং আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম যে কোন সংখ্যাগুলোকে আসলে অবাস্তব সংখ্যা বলা হয় এবং অবাস্তব সংখ্যার সাথে একটা অবাস্তব জিনিসও কিন্তু থাকে, সেটা আই। তার মানে ইংরেজি যে আলফাবেটের ছোট হাতের আইটা আমার সংখ্যার মধ্যে থাকলে আমরা বুঝবো অবাস্তব সংখ্যা। এবং যদি বাস্তব আর অবাস্তব দুইটা মিক্স হয়ে নতুন এক প্রকারের সংখ্যা তৈরি করে, যেটা আসলে আমার জটিল সংখ্যা। এগুলো আমরা দেখেছি, যতটুকু প্রয়োজন আমাদের জানার ততটুকু জেনেছি। কি টাইপের প্রশ্নগুলো হয় ক্লাসে আমরা আলোচনা করেছি। এবার যদি দেখেন যে বাস্তব সংখ্যার মধ্যে যদি আমরা শ্রেণী বিভাগে আসি, যে আসলে বাস্তব সংখ্যা আসলে আবার কয় ভাগে ভাগ হবে। বাস্তব সংখ্যা একে আমরা রিয়েল নাম্বার, ইংরেজি আর বড় হাতের আর দ্বারা প্রকাশ করি। ইংরেজি বড় হাতের আর দ্বারা বাস্তব সংখ্যা আমরা প্রকাশ করি। বাস্তব সংখ্যা আবার প্রধানত ভাগ হবে 2 প্রকারে। একটা মূলদ সংখ্যা, তার মানে বাস্তব সংখ্যার আমরা কিন্তু গ্রাফের যে গ্রাফ থেকে যে আমরা সূত্র সংজ্ঞায়িত করতে পারি, সেটা কিন্তু বলেছিলাম যে এক্স অক্ষের উপরে অবস্থিত সকল সংখ্যা বাস্তব সংখ্যা, বা এক্স অক্ষের উপরে যে সকল সংখ্যা অবস্থান করে সেটা বাস্তব সংখ্যা। আর এই যে ক্লাসিফিকেশন থেকে আপনি কিন্তু বাস্তব সংখ্যার সংজ্ঞায়িত করতে পারেন, সেটা বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, দুইটা ভাগে প্রধানত ভাগ হয়। এজন্য আপনি বাস্তব সংখ্যাকে বলা হয় যে বাস্তব সংখ্যার সংজ্ঞা আপনি যদি দেন, ধরেন ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করেছে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আপনি যদি কিন্তু বলতে পারেন যে
যে সকল সংখ্যা x অক্ষের উপরে অবস্থিত তারা বাস্তব সংখ্যা, অথবা বলতে পারেন যে আমার সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সেটকে হচ্ছে বাস্তব সংখ্যা বলা হয়। এটাও হচ্ছে সঠিক মানে সংজ্ঞা আপনি করতে পারেন। কিন্তু তো এখান থেকে যে আমাদের বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, মূলদ সংখ্যাকে আবার আমরা কি দ্বারা প্রকাশ করি? মূলদ সংখ্যাকে কিন্তু আমরা কিউ দ্বারা হচ্ছে প্রকাশ করি। মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের কিউ দ্বারা প্রকাশ করি। আর অমূলদ সংখ্যা আসলে কোনগুলা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যাগুলা, আমরা এইটা মূলদ অমূলদ দিয়ে আমাদের একটা ক্লাসই থাকবে, যেহেতু এখান থেকে অনেক ভাইটাল জায়গাতে প্রশ্ন হয় এবং কিছু ডিপ নলেজ দরকার, ওইটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস থাকবে। তো মূলদ সংখ্যা আমাদের জানতে হবে যে অসীম দশমিক সংখ্যাগুলা, অসীম অনাবৃত দশমিক সংখ্যাগুলা হচ্ছে আমার দশমিক সংখ্যাগুলা হচ্ছে আমার কি? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরেন আমাদের পায়ের মান, এই যে পায়ের মান আসলে কত বলেন তো? পায়ের মান কিন্তু ধরেন 3.14159, এরপরেও কিন্তু পায়ের মান কিন্তু চলতেই থাকে। আমরা কিন্তু 3.141 হচ্ছে 16 লিখি, তারপরে কিন্তু আরো চলতেই থাকবে। যেমন ধরেন 3.14159, তারপরে সম্ভবত 365, এরকম কিন্তু ডট ডট আরো কিন্তু ভ্যালু কিন্তু চলতেই থাকে। এটা অসীম পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে। এই যে অসীম পর্যন্ত যাবে, এজন্য একে আমরা, এই সংখ্যাগুলোকে আমরা পি ডিভাইডেড বাই কিউ ভগ্নাংশ আকারে লিখতে পারি না, ঠিক আছে? এই কারণেই হচ্ছে এটা অমূলদ সংখ্যা। আমরা বিস্তারিত পড়বো, আজকের ক্লাসের অংশ এটা না। আর মূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে আমরা পি বাই কিউ আকারে উপস্থাপন করতে পারি। তো মূলদ সংখ্যার মধ্যে আবার আমাদের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আজকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং পূর্ণ সংখ্যার মধ্যে এই পার্টের সবকিছুই আমরা আজকে জানবো, কারণ পূর্ণ সংখ্যাকে আবার ক্লাসিফিকেশন আছে, আবার ভাগ করা যায়। তো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের মধ্যে কিন্তু আমরা ভাগ আছে। দেখেন আমাদের এই গ্রাফটা হচ্ছে আমাদের যে শ্রেণী বিভাগটা একটু মাথায় রাখতে হবে, এজন্য আমি এটা কিন্তু প্রথম ক্লাসেও দেখিয়েছি, আবার আজকের ক্লাসেও দেখাচ্ছি। তো ভগ্নাংশ সংখ্যার মধ্যে কিন্তু আবার দুই ভাগ, একটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশের মধ্যে কিন্তু আবার দুই ভাগ, ঠিক আছে? মানে এটা হচ্ছে মূলদের মধ্যে দুই ভাগ। একটা তো দশমিক, এই যে পয়েন্ট থাকা এটাই কিন্তু দশমিক, যে অসীম পর্যন্ত যাচ্ছেই, তাহলে ওইটা কিন্তু একটা ভাগ। দশমিক থাকলে অসীম পর্যন্ত যদি যাইতেই থাকে, তাহলে কিন্তু সেটা অমূলদের মধ্যে পড়তেছে। কিন্তু মূলদের মধ্যে কিন্তু আমার দশমিক ভগ্নাংশ থাকতেছে। তো দশমিক ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে সসীম, তার মানে ধরেন 1.5, এরপরে মনে করেন হয়তো আর একটা ডিজিট আছে, কিন্তু অসীম পর্যন্ত যে যাচ্ছে এরকম না। আর অসীম গুলাও আবার, অসীম দশমিক গুলাও কি হইতে পারে? অসীম গুলাও কিন্তু আমার মূলদ হইতে পারে, কিন্তু সেটা হইতে হবে অসীম আবৃত্ত। তো অসীম আবৃত্ত মানে কি? ধরেন 1 পয়েন্ট না দিয়ে আমরা বলি 3.33333 চলতেই আছে, মানে 3 পর্যন্ত একই জিনিস বারবার রিপিট হচ্ছে অসীম পর্যন্ত। তো একে কিন্তু আমরা বলতে পারি 3.3, তার উপরে একটা পয়েন্ট বা আবৃত একটা দাগও দিতে পারি। তো এইটা কিন্তু আবার আমাদের কি, এইটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যার মধ্যে পড়তেছে। আর এই ভগ্নাংশের মধ্যে আবার সাধারণ যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ আবার দুই প্রকারের হচ্ছে। একটা হচ্ছে আমার প্রকৃত ভগ্নাংশ, তো প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত। তো আমরা ভগ্নাংশ নিয়েও ক্লাস থাকবে, ওই দিন এগুলো নিয়ে আরো বিস্তারিত হবে। তো অপ্রকৃতর আর একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে আমার মিশ্র। আজকে আমাদের এই দিকের কোনো কাজ না, আজকে আমরা এই পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে টোটাল ক্লাসটা পূর্ণ সংখ্যার যে ক্লাসিফিকেশন, এর প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো করে বুঝবো। তো পূর্ণ সংখ্যার যদি আমরা ক্লাসিফিকেশনে যাই, আজকের ক্লাসের যেটা অংশ, পূর্ণ সংখ্যার যদি ক্লাসিফিকেশনে যাই, তাহলে আমার এটা তিনটা পার্ট হবে। কয়টা পার্ট হবে? তিনটা পার্ট হবে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞাই কিন্তু এখন আমরা দেই নাই, আমরা আগে ক্লাসিফিকেশন দেখতেছি। ঋণাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ধনাত্মক। তাহলে আর একটা হচ্ছে আমার কি? ধনাত্মক। এতদূর পর্যন্ত আমি থাকি, পূর্ণ সংখ্যা জেনে এসে নিচের হচ্ছে ফিল আপ করবো। তো চলেন, এই যে আমার পূর্ণ সংখ্যা আমাদের এখন জানতে হবে। আজকে এই পূর্ণ সংখ্যার পুরা ক্লাসিফিকেশন, এর নিচে পূর্ণ সংখ্যাকে যতগুলো ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা সম্পর্কে জানবো এবং খুব ডিপলি জানবো ইনশাল্লাহ। তো পূর্ণ সংখ্যা আসলে কি? যে সকল সংখ্যার কোনো ভগ্নাংশ, যে সকল সংখ্যার আসলে ভগ্নাংশ নাই, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ বা দশমিক, ভগ্নাংশের ইংরেজি ফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যা কাদের বলা হয়? যে সকল
সংখ্যাতে ভগ্নাংশ বা দশমিক থাকে না তাদেরকে আমাদের পূর্ণ সংখ্যা বলা হয়। তাদেরকে পূর্ণ সংখ্যা বলা হয়। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হচ্ছে। পূর্ণ সংখ্যাকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? ইংরেজি কিন্তু জেড দ্বারা কিন্তু আমার পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয়। তাহলে যে সকল সংখ্যার ভগ্নাংশ থাকে না, যেমন ধরেন 1, 2, তার মানে আমার কিন্তু 2.1, তার মানে দশমিক আছে, অথবা দেখা যাচ্ছে 2/3 ভগ্নাংশ, তাহলে এগুলো কিন্তু আমার পূর্ণ সংখ্যা না, এগুলো আমার পূর্ণ সংখ্যা না। তার মানে 1, 2, তারপরে হচ্ছে আমার 3, 4, 5, ঠিক আছে, তারপরে ডট 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 এইদিকে আমার n পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এবারে 0 কিন্তু পূর্ণ সংখ্যা, 0 কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যা, এবং আমাদের কিন্তু নেগেটিভ -1, -2, -3, -4, তারপরে ডট 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 এইদিকে কিন্তু আবার আমার -n, সবগুলোই হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। সহজ কথায়, যে সকল সংখ্যায় আমার কোনো ভগ্নাংশ নাই, যে সকল সংখ্যায় আমার ভগ্নাংশ বা দশমিক থাকবে না, সেগুলো সবাই হচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যাকে আপনি কি করতে পারেন? মোটা দাগে হচ্ছে পূর্ণ সংখ্যাকে আপনি কিন্তু 3টা পার্ট করতে পারতেছেন। কি কি পার্ট আপনি করতে পারেন? আপনি এই পার্টটা একটা পার্ট করতে পারতেছেন, এইগুলো একটা পার্ট করতে পারতেছেন। কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এই ডানের যে পার্ট করতে পারতেছেন সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সবগুলা, মানে ধনাত্মক, ইংরেজিটা আমাদের জন্য খুব সহজ হয় পজিটিভ, তাই না? তাহলে ধনাত্মক পজিটিভ মান, কোনো নেগেটিভ নাই। আর এই দিকের গুলা হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা, এগুলো আমাদের কি ঋণাত্মক সংখ্যা। তাহলে এইগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক কি আমার পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক যে আমার পূর্ণ সংখ্যাগুলা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাকে একটা নাম কিন্তু দেওয়া হয়। সেই নামটা হচ্ছে আমার কি? সেই নামটা হচ্ছে আমার এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেগুলাকে বলা হয় হচ্ছে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। একটু চিন্তা করেন, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, স্বাভাবিক সংখ্যা। ইংরেজি দেখেন, ইংরেজিটাও একটু জানতে হবে, কারণ ইংরেজিতে নামটাও আসে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে ন্যাচারাল যে নাম্বার, এই ন্যাচারালের n দিয়ে স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হচ্ছে আমার যদি বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, 1, 2, 3, 4, 5, 6 ডট 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 n পর্যন্ত দিবেন, তার মানে পজিটিভ দিকে অসীম পর্যন্ত, এগুলো হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এর আরেকটা নাম আছে, সেটা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার যদি সংজ্ঞা আপনাকে দিতে বলে, তাহলেও সেটা হবে 1, 2, 3, 4 ডট 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 n পর্যন্ত হচ্ছে আমাদের কি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলা হয়, বা n দ্বারা তাকে রিপ্রেজেন্ট করা হয়। ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, -2, -3 ডট 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 -n পর্যন্ত, অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। আর মাঝে থাকতেছে আমার 0, এটা না ধনাত্মক না ঋণাত্মক, ঠিক আছে? এখন একটু চিন্তা করেন, এখন হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি, এখন যদি আপনি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে ঋণাত্মক সংখ্যা এইদিকে ধনাত্মক সংখ্যা, এই 0টা যদি ধনাত্মকের সাথে ইনক্লুড করে দেন, 0টা যদি ধনাত্মকের সাথে ইনক্লুড করে দেন, তার মানে এই 0, তার মানে 0, এই যে 0 প্লাস যদি আপনি ধনাত্মক সংখ্যা যদি বলেন পজিটিভ নাম্বার, পজিটিভ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইংরেজিটা কিন্তু আপনাদেরকে জানানো হয় না এখনো, এটাকে বলা ইন্টিজার। তাহলে 0 এবং পজিটিভ ইন্টিজার, তার মানে পজিটিভ সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা, ঠিক আছে? এইটা মিলায়া এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো ইংরেজিতে যেটাকে বলা হয় হোল নাম্বার, এটাকে W দ্বারা প্রকাশ করা হয়। বাংলাতে যেটাকে বলা হয় অঋণাত্মক, অঋণাত্মক। এখন অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক বলতে আমরা কি বোঝাই? যেটা ঋণাত্মক না। অঋণাত্মক বলতে কি বোঝায়? যেটা ঋণাত্মক না, তার মানে কি ধনাত্মক। কিন্তু ম্যাথে ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মকের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কোনো সময় আপনি যদি ভাইবা বোর্ডে কিন্তু এটা আপনাকে ধরতে পারে যে ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা ধনাত্মক এবং অঋণাত্মক। আপনি যখন বললেন তার ঋণাত্মক
অঋণাত্মক, অঋণাত্মক মানেই তো ধনাত্মক, কিন্তু সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটা পার্থক্য আছে, খুব ভালো একটা পার্থক্য। সেটা হচ্ছে 0 সহ পজিটিভ নাম্বারগুলোকে বলা হয় আমার অঋণাত্মক সংখ্যা। 0 সহ পজিটিভকে কি বলা হচ্ছে, আমার বলা হচ্ছে যে অঋণাত্মক সংখ্যা। আশা করি যে এতটুকু আপনাদেরকে ক্লিয়ার হয়েছে, এতটুকু আপনাদেরকে ক্লিয়ার হয়েছে এটা আমি আশা করছি। তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, এই যে আমাদের এখানে তাহলে ধনাত্মক, 0, ঋণাত্মক। এবারে দেখেন আমরা এইগুলা বুঝলাম, তার মানে এই 0 আর ধনাত্মক মিলায়ও আমরা কি দেখলাম, অঋণাত্মক হচ্ছে, অঋণাত্মক সংখ্যা দেখতেছি, ঠিক আছে। এবার তাহলে এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে ধনাত্মক সংখ্যাগুলা, এইদিকে ঋণাত্মকের আর ক্লাসিফিকেশনে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ধনাত্মকের ক্লাসিফিকেশনে আসব। ধনাত্মক মোটা দাগে আমরা প্রথমেই ধনাত্মক সংখ্যাগুলাকে জোড় আর বিজোড়ের মধ্যে আলাদা করে ফেলতে পারি। জোড় আর বিজোড়ের মধ্যে কি করে ফেলতে পারি, আলাদা করে ফেলতে পারি। অনেকেই দেখবেন যে আসলে জোড় বিজোড় আলাদা না করে এখানে সরাসরি বলতেছে হচ্ছে মৌলিক আর যৌগিকে চলে যাচ্ছে, কিন্তু আমি একটু জোড় আর বিজোড়গুলোকে আলাদা করতেছি। তো জোড় আর বিজোড় সংখ্যা সম্পর্কে গতকালকে ক্লাসে আপনাদেরকে ইন ডিটেলসে পড়িয়েছি, এবং জোড় আর বিজোড় সংখ্যার যে গুণ করলে গুণফল কি হবে, কখন জোড় হয়ে যাচ্ছে কখন বিজোড় হয়ে যাচ্ছে, এবং হাজারটাও যদি বিজোড় সংখ্যাও আমরা যদি একসাথে গুণ করি আমার গুণফল কিন্তু বিজোড়ই থাকবে। গতকালকের ক্লাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল এটা, যে আমার যদি 1000টা বিজোড় সংখ্যাও যদি আমি গুণ করি তাহলে কিন্তু গুণফল আমার বিজোড় থাকবে, এবং এই গুণ করার সময় একটা যদি পজিটিভ সংখ্যা ঢুকে যায় তাহলে কিন্তু আমার কি হয়ে যাবে, পুরা গুণফলটা আবার পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অনেক পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়, বলে যে 5টা সংখ্যার গুণফল একটা বিজোড় সংখ্যা, 5টা সংখ্যার গুণফল একটা বিজোড় সংখ্যা। ওই 5টা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আসলে বিজোড়? আনসার ইজ 5টা সংখ্যাই বিজোড়, 5টা সংখ্যাই কিন্তু আপনার বিজোড়। এখন এই জোড়ের মধ্যে জোড় সংখ্যার বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা কিন্তু জোড়ের আমরা কি সাধারণ রূপ কি 2n, আর বিজোড় সংখ্যা সাধারণ রূপ কি বলেছিলাম দেখেন তো, 2n হয় +1 দিলেও এটা সাধারণ রূপ, অথবা 2n - 1, দুইটা দিয়ে আসলে বিজোড় সংখ্যা আমার বোঝায়। তো তার মানে যে সকল সংখ্যাকে 2 দিয়ে আমার ভাগ করা যাচ্ছে, এবং জোড় সংখ্যা কিন্তু শুরু হচ্ছে 2 দিয়ে, 2, 4, তারপরে হচ্ছে আমার 6, তারপরে 8 ডট কত 2n পর্যন্ত যাচ্ছে, অসীম পর্যন্ত। সবচেয়ে ছোট হচ্ছে 2। এই জোড় সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাকে আসলে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে আমার কি, সেগুলো হচ্ছে মৌলিকের আজকে কিন্তু বিস্তারিত আমরা দেখব। আর এই জোড় সংখ্যাকে 2 ভাগে আবার ভাগ করা যাচ্ছে, একটা মৌলিক সংখ্যা আর একগুলো হচ্ছে আমার যৌগিক সংখ্যা। তো মজার ব্যাপার হচ্ছে জোড় সংখ্যার মধ্যে জোড় মানেই ভাগ করা যায়, 2 দিয়ে সবাইকে ভাগ করা যাবে। তো জোড় সংখ্যার মধ্যে একটাই শুধুমাত্র মৌলিক সংখ্যা, এবং এইটা হচ্ছে আমার দুনিয়াতে যত মৌলিক সংখ্যা আছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা, সবচাইতে ছোট। এই 2 থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? আনসার 2। সবচাইতে মানে জোড় মৌলিক সংখ্যা কোনটি? একটাই তো জোড় মৌলিক। জোড় সংখ্যাগুলো তো আসলে মৌলিক হয় না, সবই যৌগিক, শুধুমাত্র কি আমার 2 হচ্ছে আমার মৌলিক। তো কেন 2 মৌলিক এইগুলার আমরা ডিটেলস আছে ক্লাসেই দেখব। তাহলে মৌলিক আর বাকিগুলো সব যৌগিক। আর বিজোড় সংখ্যার মধ্যে আমার ভাগ কিন্তু আবার বিজোড় সংখ্যাগুলা এই মৌলিক যৌগিকের কাছে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে 1। এটা কিন্তু না মৌলিক না যৌগিক, এ কিন্তু ইউনিক, অনন্য, এ মৌলিকও না এ যৌগিকও না, ঠিক আছে। তো বিজোড় সংখ্যার মধ্যে যেমন জোড় 2 ভাগে ভাগ হচ্ছে মৌলিক আর যৌগিক, বিজোড়ে মৌলিক আর যৌগিক ভাগ হবে, কিন্তু 1 হচ্ছে সে আলাদা। 1 এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যত পৃথিবীতে সংখ্যা আছে সবার চাইতে 1টা আলাদা। এখানে 1 আলাদা, এই জন্য আসলে 1 মৌলিকও না 1 হচ্ছে যৌগিকও না। না হলে একটা সংখ্যা হয় মৌলিক, মানে একটা পূর্ণ সংখ্যা হয় মৌলিক অথবা যৌগিক। তাহলে আমাদের কি হচ্ছে, মৌলিকের এখানে আছে আমাদের কি হচ্ছে, যৌগিক। ওকে, তাহলে আমরা এই ঋণাত্মক আমরা দেখেছি কোনগুলা ঋণাত্মক কোনগুলা ধনাত্মক, আমরা জোড়ও আমরা দেখে ফেলেছি, আমরা বিজোড়ও দেখে ফেলেছি। আমরা পূর্ণ সংখ্যারও যে আমরা ইন্টিজারকে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আমরা তাহলে একটু ভালো করে দেখেন, আমরা যদি মৌলিক যৌগিকগুলো এখন বুঝে ফেলি, মৌলিক সংখ্যাগুলো বের করি, মৌলিক শিখতে গেলে আবার আমাদের সহমৌলিক আসবে, গুণনীয়ক আসবে, এগুলো আজকের ক্লাসেই শিখবো। কিন্তু যদি আমরা মৌলিকটা শিখে ফেলি, তার মানে মৌলিক আর যৌগিক ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের
কোন অংশটা পড়া হয়ে যাবে দেখেন তো। সংখ্যার মধ্যে আমরা কিন্তু অবাস্তব দেখে ফেলেছি, এগুলো আমরা দেখে ফেলেছি, জটিল আমরা দেখে ফেলেছি। তো আমরা যদি আজকে এই মৌলিক যৌগিকের হিসাবটা সেরে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু শেষ হয়ে যাবে আজকের ক্লাসে। দেখেন এইটাই হচ্ছে সংখ্যা, আমরা তো সংখ্যা চ্যাপ্টার পড়তেছি, তো এইটা হচ্ছে আমাদের এই পার্টটা আজকে শেষ হবে। এরপরে ভগ্নাংশ নিয়ে আমাদের ক্লাস থাকবে, হয়তো 2টি ক্লাসে আমরা শেষ করব। তারপরে হচ্ছে আমরা মূলদ অমূলদ নিয়ে ক্লাস করব এবং আসলে সংখ্যা দিয়ে বিভিন্ন ক্যালকুলেশন হয়, এগুলো আমরা ক্লাসে দেখব। ওকে, এবারে তাহলে আমরা আসেন যে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যার এখানে দেখলাম। এখন একটু আমরা মৌলিকে যাওয়ার আগে ভাজকটা দেখে নেই। ভাজক কি জিনিস? ভাজক হচ্ছে সিম্পল ভাবে আপনাকে দেখাই। ধরেন যে আমরা 15কে, আমরা 15 না, ধরেন 17কে হচ্ছে ভাগ দিচ্ছি হচ্ছে আমরা 5 দ্বারা। তার মানে 5 দ্বারা ভাগ করতেছি একটা সংখ্যাকে, 5 দিয়ে ভাগ করতেছি একটা সংখ্যাকে। 17 সেটা সংখ্যা, আমরা জানি 3 5 15 হয়, বিয়োগ করলে আমার 2 হচ্ছে অবশিষ্ট। এই যে যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। তার মানে যেটাকে ভাগ করা যায় বা ভাগ করব, যাকে, যেটা দ্বারা ভাগ করি সেটাকে কি বলা হয়? ভাজক। ভাগ করে আমরা যে ফলাফলটা পাই সেটাকে বলা হয় ভাগফল। তাহলে এটা হচ্ছে আমার ভাগফল। আর লাস্টে যে অবশিষ্ট থাকে সেইটাকে বলা হয় ভাগশেষ। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকতেছে। তো ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ দেওয়া যায়, ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ দেওয়া যায়। তবে যখন আমরা বলবো ভাজক সংখ্যা, তো ভাজক কিন্তু ভাজক কিন্তু আমার কিসে? উৎপাদকে পরিণত হয়ে যাবে, উৎপাদক। ঠিক আছে, উৎপাদক আবার কি জিনিস? ধরেন 5 দিয়ে আমি 17কে ভাগ দিলাম, ভাগশেষ 2 থাকতেছে। কিন্তু 5 দিয়ে যদি আপনি 15কে ভাগ দেন, 5 দিয়ে 15কে যদি ভাগ দেন তাহলে 3 5 15, তার মানে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, তার মানে ভাগ চলে যাচ্ছে। একে বলা হয় নিঃশেষে বিভাজ্য। ভাগ করার পরে আর কোনো নিঃশেষ থাকতেছে না, আর কোনো ভাগশেষ থাকতেছে না। তার মানে যে সংখ্যাগুলো দ্বারা আমাদের কি করা হয়, একটা সংখ্যাকে ভাগ করা যায়, ওই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলোকে আসলে বলা হয় হচ্ছে আমার কি? উৎপাদক বা গুণনীয়ক। তো যখন আমরা যখন আমরা সংখ্যা বলবো তো অনেক সময় ভাজকগুলা কি কি, এই উৎপাদক অর্থেও ভাজককে আসলে বোঝানো হয়। ঠিক আছে, এটা সিম্পল একটা ছোট্ট একটা ডিফারেন্স যে হচ্ছে, কারণ ভাজক আমার যদি নিঃশেষে বিভাজ্য নাও যায়, যেটা দিয়েই ভাগ করা হয় সেটাই হচ্ছে আমার ভাজক। তো যখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন সেটা আসলে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের উৎপাদক, সেই সকলগুলো আমাদের উৎপাদক। তো যখন আমরা তাহলে এখান থেকে একটা কিন্তু বলতে পারি যে আমাদের যে ভাজ্য, আমরা যদি দেখেন তো ভাগফলের সাথে আমরা যদি এখানে একটু লিখি, বেশি জায়গা আছে, আমাদের ধরেন ভাগফল এর সাথে যদি আমরা যেটা দিয়ে গুণ করছি, ভাগ করছি, ভাজক যদি গুণ করি, আর এরপরে যদি ভাগশেষ আমরা যদি যোগ করে দেই, ভাগশেষ যদি যোগ করি, তার মানে এই ভাজক আর ভাগফল যদি গুণ করি, তার মানে 3 5 15, এর সাথে যদি ভাগশেষ আমি যদি যোগ করি তার মানে 2, তাহলে 17, তাহলে আমাদের ভাজ্যটা চলে আসে। ঠিক আছে, তো যখন আমরা বলবো ভাজক সংখ্যা, তখন আমরা আসলে ভাজক সংখ্যা দিয়ে বোঝানো হয় যে গুণনীয়ক সংখ্যা। ঠিক আছে, তার মানে কতগুলো জিনিস, আমরা কতটা সংখ্যা দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করতে পারি, আমি কতটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে আমি ভাগ করতে পারি। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, একটু ধরেন এক্সাম্পলটা হচ্ছে, ধরে নেন আমরা 12কে আমরা ভাঙতে পারি কত ভাবে দেখেন। 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে ভাগ করলে কত? 12 1 কে 12। আচ্ছা, 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 6 2 12। 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 4 12। আর 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 4 12, ভাগফল হচ্ছে 3। আচ্ছা, 12কে কিন্তু আরো ভাগ করতে পারি। 12কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? এবার 12কে কিন্তু আমরা 6 দিয়েও ভাগ করতে পারি, তাহলে 6 2 12। আবার 6 এর পরে আমরা 12কে কিন্তু 12 দিয়েও ভাগ করতে পারি, তাহলে 12 1 কে 12। তাহলে
কয়টা কি কি দিয়ে ভাগ করতে পারছি 12কে? 12কে আমরা ভাগ করতে পারছি 1 দিয়ে, 12কে আমরা ভাগ করতে পারছি 1 দিয়ে, 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি, 12 দিয়েও ভাগ করতে পারি। তার মানে কয়টা সংখ্যা দিয়ে আমরা 12কে ভাগ করতে পারতেছি? 12কে ভাগ করতে পারতেছি আমরা কয়টা সংখ্যা দিয়ে? চিন্তা করেন, 12কে ভাগ করতে পারতেছি আমরা 1 2 3 4 5 6 6টা সংখ্যা দিয়ে, 6টি সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি 12কে। এই যে কয়টা সংখ্যা দিয়ে আমরা একটা সংখ্যাকে ভাগ করতে পারবো সেটাই হচ্ছে আমার ভাজক সংখ্যা। তাহলে ভাজক সংখ্যা 12 এর ভাজক সংখ্যা ইকুয়াল হচ্ছে 6। 12 এর ভাজক সংখ্যা ইকুয়াল কত হচ্ছে? 6। একটু খেয়াল করেন। তাহলে আমরা কি করতে পারতেছি দেখেন, 12 এর ভাজক সংখ্যা আমরা কত করতে পারতেছি? তাহলে 12 এর ভাজক সংখ্যা আমরা কিন্তু করতে পারতেছি হচ্ছে 6। এবারে দেখেন, আমরা যদি এই 12 এর ভাজক সংখ্যা আমরা কয়টা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায় এটা যদি বের করতে, আমরা দেখালাম যে 12কে আসলে 12 এর ভাজক সংখ্যা আমরা বের করলাম যে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে, 4 দিয়ে, তারপরে হচ্ছে 6 দিয়ে, তারপরে হচ্ছে আমার 12 দিয়ে। কিন্তু একটা সংখ্যা যদি বড় হয়, সাপোজ ধরেন একটা সংখ্যা 36 বা সংখ্যাটা 72 বা সংখ্যাটা 240 বা আরো বড় সংখ্যা, যদি এত বড় সংখ্যা আসলে পরীক্ষায় দিবে না, কিন্তু মোটামুটি 100 150 200 500 এরকম সংখ্যা দিতে পারে, তখন আমরা এই ভাজক সংখ্যা কি আসলে এইগুলো চেক করে 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 আমরা করব? আনসার হচ্ছে না, এইভাবে না। তো তখন আমরা কিভাবে করব? দেখেন, নোট করতে হবে, কিন্তু এই ক্লাসগুলো নোট না করলে আপনারা এখান থেকে উপকৃত হবেন না। আপনারা দেখেন যে আমরা যে 12 হচ্ছে আমাদের উৎপাদকগুলো বের করার কিন্তু একটা নিয়ম আছে, ভাগ করে করে। আগে আমরা সবগুলাকে আমরা দেখেন প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। দেখেন 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ 2 দিয়ে ভাগ করতেই থাকবো। তারপরে 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে যতক্ষণ পর্যন্ত ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত করবই। তারপরে আমরা কত দিয়ে ভাগ করব? 2 আর 3 দিয়ে ভাগ করার পরে 2 দিয়ে ভাগ যাওয়া মানে তো কিন্তু 4 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়ে ভাগ যাবে। সো এরপরে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে যতবার ভাগ করা যাবে ভাগ করতে থাকবো। তারপরে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে যতবার ভাগ করা যাবে ততবার ভাগ করতে থাকবো। 7 এর পরে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করার দরকার নাই, কারণ 8 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়েই যাইতো। 9 দিয়ে ভাগ করার দরকার নেই, কারণ 9 দিয়ে ভাগ করা মানে 3 দিয়েই যাইতো। তারপরে 11 দিয়ে ভাগ করবো। আসলে এত বড় সংখ্যাগুলো আপনাদের আসবে না। তো 12 যেমন যখন আমরা চেক করব, দেখেন প্রথমে 12কে আমরা তাহলে 2 দিয়ে ভাগ করব, চেক করতেছি। 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 6কে আবার 2 দিয়ে যায়, তাহলে 3 দুগুণে 6। এবার দেখেন 2 দিয়ে কি আর যায়? 3কে আর 2 দিয়ে যায় না। তখন আমরা কি করব? 3 দিয়ে চেক করব। তাহলে 3 দিয়ে ভাগ করছে, 3 1কে 3, তাহলে তো আর তো সংখ্যাই তো 1 হয়ে গেছে, আর তো ভাগ করা যাচ্ছে না। সো দেখেন 12কে আমরা লিখতে পারি কত? এই 2 গুণন 3, ঠিক আছে, 2 গুণন 2 গুণন 3, এটা আমরা 12কে লিখতে পারি। দেখেন 2 দুগুণে 4, 3 4 12। এরপরে দেখেন এই 2 আছে কয়টা? 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার কত? 1 দিতে পারি। 2 এর উপর পাওয়ার কত? 2 এর উপর পাওয়ার কত? 2 আছে কয়টা? 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 2 গুণন 3 আছে কয়টা? 1টা, তাহলে 3 এর উপর পাওয়ার 1। এই যে আমার ভিন্ন ভিন্ন, তার মানে মৌলিক যে কয়টা আছে? 2টা আছে না, 2 আর 3, এদের যে পাওয়ার হবে এই পাওয়ারের সাথে 1 যোগ করব, তাহলে 2 এর যোগ 1, আর এখানে পাওয়ার আছে 1 যোগ 1। এই যে পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করে দিলেই হচ্ছে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ভাজক সংখ্যা। তাহলে এখানে আমার কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের কত হচ্ছে? দেখেন আমাদের যে ভাজকের যে ব্যাপারটা হচ্ছে এখানে কত হচ্ছে? তাহলে 2 যোগ 1 3 গুণন হচ্ছে 1 আর 1 যোগ 2, 3 দুগুণে 6। তাহলে 12 এর ভাজক সংখ্যা হচ্ছে 6। 12 এর ভাজক সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে। এবার দেখেন 36 এর জন্য যদি আমার ভাজক সংখ্যা বের করতে বলে, 36 এর জন্য, তখন 36কে আমরা দেখতেছি। তাহলে 36কে প্রথমে কত দিয়ে বলছি? দেখেন আমার কিন্তু 2 দিয়েই ভাগ করতে থাকবো। তাহলে 2 18 দুগুণে 36, 18কেও 2 দিয়ে ভাগ যায়, 9 দুগুণে 18। এবার 9কে কি আর 2 দিয়ে ভাগ যায়? যাইতো না। তাহলে এবার 3 দিয়ে, 2 দিয়ে ভাগ দেওয়া শেষ, এবার 3 দিয়ে ভাগ দেবো। 3 তিরিকে 9, এবার 3কে তো আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 1কে 3, 1 চলে আসছে আর ভাগ যাচ্ছে না। সো আমরা কিন্তু এই 36কে লিখতে পারি। দেখেন 36কে লিখতে পারি, কয়টা 2 আছে? 2 গুণন 2, তারপরে কি আমার 3 গুণন 3, যতগুলো সবগুলো গুণ করে লিখলাম, তাহলে 2 গুণন 3 গুণন 3, ঠিক আছে। এবারে তাহলে আমাদের কি ঘটনা ঘটতেছে? 2 আর হচ্ছে আমাদের কত? 3, 2 আছে কয়টা? 2টা, তাহলে 2 এর উপর পাওয়ার 2, 3 আছে কয়টা? 2টা, 3 এর উপর পাওয়ার 2, 3 এর উপর তাহলে কত হচ্ছে? পাওয়ার 2। এরপরে দেখেন আলাদা আলাদা আমাদের কত? 2 আছে, 2 আর 3। এখানে কিন্তু আমার বড় একটা সংখ্যা হলে আমাদের 5ও থাকতে পারে, আরেকটা দেখাবো।
তো ধরেন যে আমাদের এখানে আমরা চিন্তা করলাম তাহলে পাওয়ার কত আছে 2, তাহলে 2 + 1, 2 + 1 এর পাওয়ারও 2, এরপরে আমরা গুণ করে দিব, তাহলে 2 + 1 3, তাহলে 3 গুণন হচ্ছে 3, 3 তিরিক্ষে 9, তাহলে 32 এর ভাজক সংখ্যা কত? 32 এর ভাজক সংখ্যা, 32 এর ভাজক সংখ্যা হচ্ছে আমার 9। 32 এর ভাজক সংখ্যা তাহলে কত হবে? 32 এর ভাজক সংখ্যা হচ্ছে আমার 9টা। তাহলে 32 এর ভাজক সংখ্যা হচ্ছে আমার যদি 9টা হয়, এবার চলেন একটা বড় সংখ্যা দিছে, একটা বড় সংখ্যা দিছে, আমরা ভাজক সংখ্যা দেখতেছি, দেখেন একটা বড় সংখ্যা দিছে, বড় সংখ্যা দিছে ধরেন 1008, কত দিছে? বড় সংখ্যা দিছে কত? বড় সংখ্যা দিছে হচ্ছে আমার 1008। তাহলে 1008কে আমরা প্রথমে কি দিয়ে ভাগ করতে থাকবো বলেন তো? 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করতেছি। 1008কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 504, ঠিক আছে? 504, যেহেতু 4 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এবার কত হবে বলেন তো? 250, 250 হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ করেন, তাহলে 2 5 2 252, ঠিক আছে? এবার দেখেন আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে কি? যাচ্ছে, যাচ্ছে, তাহলে 1, তারপর 2 1 6 126, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে কি? যাচ্ছে না, যাচ্ছে, তাহলে 6 আর 3, দেখেন বুঝতেছেন কিনা? 63 যখন আছে, এবার দেখেন 2 এর পরে যখন হয়েছে তখন আমরা দেখবো কিন্তু আমরা কিন্তু 7 নং 63, 7 নং 63, কিন্তু আমরা কি 7 নং 63 লিখে দেবো? 7 দিয়ে ভাগ দেবো না, আমি কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করব। 2 দিয়ে যখন ভাগ আর দিতে পারতেছি না তখন 3 দিয়ে। 63 দেখলেই আপনার মাথায় আসবে 7 নং 63, 7 দিয়ে ভাগ দিয়ে দেই, সেই কাজটা করতে যাবেন না। কি করবেন? 3 দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে 3 দুগুণে 6 আর 3 আছে, 3 1 3 21, এবার আপনি আবার 3 দিয়ে যাচ্ছে কি না? 3 7 21, এবার যখন 3 দিয়ে ভাগ করা হয়ে গেছে তখন দেখবেন 5 দিয়ে, 3 এর পরে কি 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা? যাচ্ছে না, তারপরে 7, তখন 7 দিয়ে ভাগ দিচ্ছেন, 7 একে 7, 1 চলে আসছে, আর ভাগ করা যাচ্ছে না। এবার তাহলে এই যে 1008কে আপনি কি লিখতে পারেন? 1 2 3 4, 4টা 2, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2, তারপরে 2টা 3, তারপরে 3 গুণন 3, 7 আছে কয়টা? একটা 7। এবার দেখেন 4টা 2 কে লিখতে পারেন 2 টু দি পাওয়ার 4, 2 এর উপরে কত? পাওয়ার 4। এরপরে 3 আছে 2টা, 3 এর উপর স্কয়ার, তারপরে 7 আছে কয়টা? 7 এর উপর 1। কি বলছি? এই যে আলাদা আলাদা যে আমাদের এখানে সংখ্যা, তার মানে 2 3 7, এদের পাওয়ার গুলো আসছে, পাওয়ারের সাথে 1 যোগ করবো, তাহলে 4 + 1, তারপরে 2 + 1, 1 + 1, এই সবগুলা হচ্ছে আমরা গুণ করে দিব। এই সবগুলো হচ্ছে কি করে দিব? গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কি হবে? 4 + 1 হচ্ছে 5, 5 3 2, 3 5 15 আর 2 এ 15 2 30। তাহলে এখানে হচ্ছে আমার কত ভাজক সংখ্যা কত হবে? 30টা হবে ভাজক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি কি 1008 এর ভাজক সংখ্যা 30। পরীক্ষা কিন্তু আসছে, এরকম প্রশ্ন কিন্তু আসছে। এবার দেখেন আরেকটু আমি শিখাচ্ছি, ডিপ শিখাচ্ছি, আপনার কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে করাই দিচ্ছি, করার পরে কিন্তু আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে। আপনাকে কিন্তু এগুলা করে আবার প্র্যাকটিস করতে হবে। ভাজক সংখ্যা আপনি শিখলেন, এবারে আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে, ভাই এখানে ভাজক সংখ্যা যে ভাজকগুলো আছে 30টা ভাজক আছে, 30টা ভাজক আছে। 1008কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, 4 দিয়ে ভাগ করতে পারবেন, এরকম 504 দিয়ে ভাগ করতে পারবেন, এরকম কয়টা ভাজক আছে ভাই? 30টা ভাজক আছে, 30টা গুণনীয়ক আছে। তো এর মধ্যে জোড় কয়টা আছে আর বিজোড় কয়টা আছে? এটা প্রশ্ন করতে পারে কি পারে না? পারে, প্রশ্ন করতে পারে। তাহলে দেখেন প্রশ্ন করতে পারে, এটা করতে পারে কি পারে না? প্রশ্ন করতে পারে। তো হচ্ছে উত্তর হচ্ছে কি দেখেন, জোড় ভাজক সংখ্যা ইকুয়াল মোট ভাজক মাইনাস বিজোড় ভাজক। তাহলে মোট ভাজক কয়টা আছে? মোট 30। মোট কয়টা পাইছি? 30। এখন এখান থেকে বিজোড় ভাজক কয়টা আছে বলেন তো ভাই? দেখেন তো 3 বিজোড় না? 3 কি বিজোড়? হ্যাঁ 3 বিজোড়। 7 কি বিজোড়?
হ্যাঁ 7 বিজোড়। তাহলে 3 আর 7 যে গুণফল, বিজোড় সংখ্যার গুণফলগুলো সব বিজোড় হয়। গত ক্লাসে শিখাইছে কি শিখাই নাই? বিজোড় সংখ্যা যদি 100টাও আপনি গুণ করেন, গুণফল বিজোড়। জোড় যদি একটা সংখ্যা দিয়েই গুণ করে ফেলেন, সেটা বিজোড় হোক বা জোড় হোক, গুণফল কিন্তু জোড় হয়ে যাবে। তাহলে এই যে বিজোড় আছে কয়টা, বিজোড়ের অংশ দেখেন, বিজোড়ের অংশের যে আমাদের আছে, তার মানে 2 + 1, তার মানে 3 এর উপর স্কয়ার 7 এর উপর 1, তাহলে 3 এর উপর পাওয়ার 2, 2 + 1 গুণন 1 + 1, গুণন হচ্ছে আমার কি 1 প্লাস হচ্ছে আমার 1। তাহলে দেখেন এখানে হচ্ছে 2 + 1 3 গুণন 2, 3 গুণন হচ্ছে 2, 3 × 2 = 6টা হচ্ছে আমার বিজোড়। তার মানে এখানে বিজোড় ভাজক আছে কয়টা, 6টা। বিজোড় ভাজক আছে কয়টা, 6টা। আর হচ্ছে মোট ভাজক কয়টা, মোট হচ্ছে আমার 30টা। মোট হচ্ছে আমার কয়টা, 30টা। তাহলে 30 থেকে 6 যদি বিয়োগ দেন, তার মানে 24টা হচ্ছে জোড় ভাজক সংখ্যা। 24টা হচ্ছে কি জোড় ভাজক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। ভাজক নিয়ে আর জ্ঞানজাম হওয়ার কথা না, ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নিয়ে কিন্তু জ্ঞানজাম হওয়ার কথা না। এবার যদি ভাজক সংখ্যা বুঝেন, এত কিছু কেন দেখালাম, কারণ ভাজকও একটা টাইপ, ভাজক থেকেও প্রশ্ন আসে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে, ভাজক থেকে প্রশ্ন আসে। আর ভাজকটা বুঝতে পারলে এখন মৌলিকগুলা বুঝতে আপনার সহজ হবে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার ভাজক সংখ্যা 2, যে সকল সংখ্যার ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা হচ্ছে 2টা বা গুণনীয়ক হচ্ছে 2টা। কি কি মৌলিক সংখ্যা? তারাই যেই সকল সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং ওই সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যায়। ধরেন একটা সংখ্যা, ধরেন 4, 4কে কি দিয়ে ভাগ করা যায়? 4কে তো 1 দিয়ে ভাগ করতেই পারবেন, 1 দিয়ে তো ভাগ করতেই পারবেন, 1 দিয়ে পৃথিবীর সব সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 4কে 1 দিয়েও ভাগ করতে পারবেন, তার মানে 4 1 কে 4, 4কে আপনি 4 দিয়েও ভাগ করতে পারবেন, তার মানে 4 1 কে 4। কিন্তু আলাদা আরেকটা জিনিস আছে, 2 দিয়েও 4কে ভাগ করতে পারবেন, সেটা হচ্ছে 2 2 4। কিন্তু যে সকল সংখ্যার তার মানে যে সকল সংখ্যার গুণনীয়ক কয়টি? 2টি। তার মানে যে সকল সংখ্যার ভাজক সংখ্যা হচ্ছে 2, যে সকল সংখ্যার ভাজক সংখ্যা 2, তো গুণনীয়ক 2টি কে কে? গুণনীয়ক 2টা হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে, 1 এবং কি ওই সংখ্যা বাই নিজে, এটা হচ্ছে গুণনীয়ক 2টা। তাহলে কিন্তু যদি বলে মৌলিক সংখ্যার গুণনীয়ক ভাই কয়টা, মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টা। এখন প্রশ্ন করে 1 কেন মৌলিক নয়? আপনার ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করতে পারে, এরকম ইন্টেলেকচুয়াল প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে করতে পারে যে ভাই 1 কেন মৌলিক না? কারণ মৌলিক সংখ্যার একটা প্রচলিত সংজ্ঞা এরকম, যে সকল সংখ্যাকে আসলে ভাগ করা যায় না, ভাঙা যায় না, সেটা মৌলিক। তো 1 কেও তো ভাঙা যায় না, তো 1 কেন মৌলিক নয়? 1 কেন মৌলিক নয়? প্রশ্ন হচ্ছে এইটা, 1 কেন মৌলিক সংখ্যা নয়? তো 1 কেন ভাই মৌলিক সংখ্যা না? কারণ 1 এর গুণনীয়ক শুধু, 1 এর গুণনীয়ক কি? 1 এর গুণনীয়ক হচ্ছে 1টি। মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টা, মৌলিক সংখ্যার গুণনীয়ক 2টা, 1 এবং ওই সংখ্যা নিজে। তো 1 এর গুণনীয়ক তো একটা ভাই, কারণ 1 দিয়ে 1কে ভাগ করতে পারবেন এবং 1 তো নিজেই 1, কিন্তু এখানে তো 2টা জিনিস আসতেছে না। সো আপনি সুন্দর করে বলবেন 1 হচ্ছে অনন্য সংখ্যা, 1 হচ্ছে অনন্য সংখ্যা, ইংরেজিতে যেটা হচ্ছে ইউনিক। 1 হচ্ছে ইউনিক বা অনন্য। কোন ক্ষেত্রে? এই যে আসলে গুণনীয়কের দিক থেকে অনন্য, গুণনীয়কের পার্সপেক্টিভে অনন্য, কারণ পৃথিবীতে যত সংখ্যা আছে তার গুণনীয়ক হয় 2 অথবা বেশি। যদি পৃথিবীতে যে সকল সংখ্যাগুলোর গুণনীয়ক 2টা, তাদেরকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এই রকম ব্যতিক্রম আছে, ব্যতিক্রম একটাই আছে 1, এজন্য এই গুণনীয়কের পার্সপেক্টিভ থেকে 1কে বলা হচ্ছে ইউনিক সংখ্যা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, আশা করি হচ্ছে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবার দেখেন আমরা মৌলিক সংখ্যাগুলো আমাদেরকে অন্তত কোনগুলা হচ্ছে জানতে হবে। মৌলিক সংখ্যা আপনাদেরকে জানতে হবে কোনগুলা। মৌলিক সংখ্যার জন্য দেখেন জোড় সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা হইতে পারে ভাই?
জোড় সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা হইতে পারে? হইতে তো পারে না, কারণ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে জোড় সংখ্যা বাদ। কিন্তু একটা আছে 2, এই 2কে কিন্তু আপনি 2 দিয়ে ভাগ করা মানে ওই সংখ্যা নিজে, তাহলে 2 এর গুণনীয়ক কি কি? 2 এর গুণনীয়ক 2টা, একটা হচ্ছে গুণনীয়ক হচ্ছে 1 এবং 2 নিজেই। তাহলে 2 এর গুণনীয়ক যেহেতু 2টা, আর আমরা জানি 2টা গুণনীয়ক হলে তাকে বলা হয় মৌলিক সংখ্যা, তাহলে 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এবার আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্তত 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এই সংখ্যাটা মনে থাকলে হবে, যে 1 থেকে 10 এর মধ্যে কয়টা, 10 থেকে 20 এর মধ্যে কয়টা, 20 থেকে 30 এর মধ্যে সংখ্যা, এগুলা মনে রাখতে হবে। এবার আমরা একটু চিন্তা করেন, 1 থেকে 10 এর মধ্যে আগে দেখতেছি, 1 থেকে 10 এর মধ্যে দেখতেছি, দেখেন 1 কি মৌলিক সংখ্যা না, 1 তো ইউনিক সংখ্যা। তো প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে আমার 2, এরপরে 3, 3 কি মৌলিক সংখ্যা ভাই? 3 এর কথা দেখেন, 3 কি মৌলিক সংখ্যা? 3 কে তো কোনো সংখ্যা, 3 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? 3 এর চাইতে ছোট সংখ্যা কি? শুধুমাত্র 1 বাদে 2 দিয়ে ভাগ করা যায় না, সো 3 মৌলিক সংখ্যা, কারণ 3 এর 2টাই গুণনীয়ক আছে। এবার 4 কি মৌলিক সংখ্যা? 4 কি মৌলিক সংখ্যা না, 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 মৌলিক সংখ্যা না। 5 কি মৌলিক সংখ্যা? 5 কে 2 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না। তাহলে আমরা চেক করতেছি কি কি দ্বারা ভাই? 2 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় কিনা। দেখেন 5 মৌলিক সংখ্যা, কারণ 5 কে 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না। কারণ 4 দিয়ে আমি চেকই করবো না, কারণ 4 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়ে ভাগ আগেই যাইতো, 2 দিয়েই যখন চেক করছি, 4 দিয়ে তো চেক করার আর দরকার নাই। বুঝতেছেন ব্যাপার? যে সকল পৃথিবীতে যত সংখ্যা আপনার 4 দিয়ে ভাগ যায়, প্রত্যেকটা সংখ্যাকে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন। কেন? 4কেই তো 2 দিয়ে ভাগ করা যায়। এজন্য আমরা যখন 2 দিয়ে একটা সংখ্যাকে চেক করতেছি, সামনে আর কোনো জোড় সংখ্যা দিয়ে আমরা চেক করব না যে ভাই ভাগ যায় কি যায় না, মৌলিকের ক্ষেত্রে। এবার দেখেন 6 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও যায়, সো একটা দিয়ে 2 দিয়ে ভাগ গেলেই আমরা রোডকে নিব না। 7 কে 2 দিয়ে ভাগ যায় না ভাই, 3 দিয়ে ভাগ যায় না, তাহলে তারপরে আমরা 5 দিয়ে কি ভাগ যায়? যায় না, তাহলে 7 মৌলিক সংখ্যা। এবার 8 2 দিয়ে ভাগ যায়, 9 3 দিয়ে ভাগ যায়, 3 3 9, 10 2 দিয়ে ভাগ যায়, আবার 5 দিয়ে যায়। আচ্ছা 11 আমার 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না। 11 আমার কি 5 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। তাহলে এবার 11 থেকে 20 এর মধ্যে কয়টা পাচ্ছি দেখেন, 11 তাহলে মৌলিক সংখ্যা। 12 2 দিয়ে যায়, 13 আমার কি 2 দিয়েও যায় না, 5 2 দিয়েও যায় না, 2 দিয়ে আগে চেক করব, 3 দিয়ে চেক করব, তারপরে 5 দিয়ে চেক করব, যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, সো অবশ্যই 13 মৌলিক সংখ্যা। 14 2 দিয়ে যায়, 15 3 দিয়ে যায়, 16 2 দিয়ে যায়, 17 সব জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 17 কোনোটা দিয়ে যায় না, এজন্য 17 মৌলিক সংখ্যা। 18 2 দিয়ে যায়, 19 কোনো কিছু দিয়ে যায় না, মৌলিক সংখ্যা। এবার 21 থেকে 30 পর্যন্ত দেখেন, 21 3 দিয়ে যায়, 22 2 দিয়ে যায়, 23 কোনোটি দিয়ে যায় না। 23 কি কোনোটা দিয়ে যায় দেখেন তো? 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, ঠিক আছে, 11 দিয়ে যায় না। আচ্ছা এবার 24 2 দিয়ে যায়, 25 5 দিয়ে যায়, 26 2 দিয়ে যায়, 27 3 দিয়ে যায়, 28 2 দিয়ে যায়, 29 কোনোটা দিয়ে যায় না, 30 আবার কত 3 দিয়ে যায়, সো 2টা পেলাম। এবার 31 থেকে 40, 31 কি যায়? যায় না কোনোটা দিয়ে। 32 2 দিয়ে যায়, 33 11 দিয়ে 3 দিয়ে যায়, তারপরে 34 2 দিয়ে যায়, 35 5 দিয়ে যায়, 36 2 দিয়ে যায়, 37 কোনোটা দিয়ে যায় না, 38 2 দিয়ে যায়, 39 3 দিয়ে যায়, 3 13 39, 40 কোনোটা দিয়ে 4 দিয়ে যায়, 2 দিয়ে যায়। আবার 41 থেকে দেখেন, অন্যরা সরাসরি মুখস্থ করবে, আমিও টেকনিক শেখাবো, কিন্তু আমি আপনাকে অন্তত যেন আপনি চিনতে পারেন, এটা একটু মাথা খাটাবেন। এইটা আপনাকে দেখানোর মানে আপনি নিজে বাসায় এই যে আমি যে মাথা খাটায় দেখাচ্ছি, আমি কিন্তু আপনাকে হুমজিক্যালি লিখে দিচ্ছি না, আমি কিন্তু 2 3 5 7 লিখে দিতে পারতাম ভাই। আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনিও বাসায় অন্তত একবার এই ছকটা এরকম করে আঁকাবেন, এতে করে আপনার ম্যাথে মাথা মস্তিষ্কটা একটু গতিশীল হবে, অনেক শার্প হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন 41 থেকে 50, 41 থেকে কত 50, 41 কোনো কিছু দিয়ে কি যায় কি যায় না দেখেন, 41 আসলে কোনোটা দিয়ে যাবে না, 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না। 42 2 দিয়ে যায়, 43ও কিন্তু কোনোটা দিয়ে যাবে না, 44 4 দিয়ে যাবে, মানে 44 2 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, হেন তেন অনেকগুলা দিয়ে যাবে, জোড় সংখ্যা আগে 2 দিয়ে যাবে, তাহলে 43, 45 5 দিয়ে যাবে, 46 2 দিয়ে যাবে, 47 কোনোটা দিয়ে যায় না, 48 2 দিয়ে যায়, 49 7 দিয়ে যায়, 49 7 দিয়ে যায়। এবার দেখেন
50 যাচ্ছে 51, 51 কিন্তু 3 দিয়ে যায়, 3 17 51, 51 থেকে 60, তার মানে 52 2 দিয়ে যায়, 53 কিন্তু কোনোটা দিয়ে যায় না, 54 2 দিয়ে দেখেন 53 কে 2 দিয়ে দেখবেন, 3 দিয়ে দেখবেন, 7 দিয়ে দেখবেন, 11 দিয়ে দেখবেন, যায় না। সো এবার দেখেন 53, তারপর 55 5 দিয়ে যায়, 56 2 দিয়ে যায়, 57 3 দিয়ে যায়, 3 19 58 2 দিয়ে যায়, 59 যায় না। আচ্ছা এবার দেখেন 61 থেকে 70, এবার আসেন 61 থেকে 70, একষট্টি থেকে যদি 70 যদি দেখেন তাহলে এবার চিন্তা করেন 60 যাচ্ছে, 61 কি যায় কি যায় না? 61 কি যাচ্ছে কি যাচ্ছে না বলেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনারা একটু দেখেন, আচ্ছা একটু দেখেন যে যারা ক্লাস করছেন একটু বলবো, যেটা আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেলছি, একটু শেয়ার করে দিবেন সবার উদ্দেশ্যে, ক্লাসগুলো একটু সকলের কাছে চলে যাক, এইটাই হচ্ছে চাই। আচ্ছা এবার তাহলে এখানে যদি আমরা কত দেখতেছি, আচ্ছা 62 63 যাচ্ছে, 61 কি যাচ্ছে কি যাচ্ছে না? 61 কি যাচ্ছে, 61 কি যাচ্ছে দেখেন, 61 কে 2 দিয়ে যায়, যায় না, 3 দিয়ে যায়, যায় না, তারপরে 61 কি 7 দিয়ে যায়, যায় না। তাহলে আপনার হচ্ছে কি 61 কি মৌলিক হচ্ছে, 62 এবার 63, 7 9 63, 64 যায়, 65 যায়, 67 দেখেন তো 67 যাচ্ছে কিনা, 67 যাচ্ছে কিনা দেখেন তো, 67 যাচ্ছে কিনা, 67 কিন্তু যায় না। ঠিক আছে 67 কে যায়, কোনোটা দিয়ে যাইতে পারবেন, 67 কিন্তু যাবে না। এবার 68 যায় না, 69 কি যায়, 69 কি যায়, চিন্তা করেন তো, 69 তো যাচ্ছে না, 69 2 দিয়ে যায় না, তাহলে আমরা 2 দিয়ে যায় না, তারপরে 5 দিয়ে যায় না, তারপরে 7 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, হ্যাঁ তারপরে 13 দিয়ে কি যাচ্ছে, 5 13 65, 13 দিয়েও কিন্তু যায় না। ঠিক আছে আচ্ছা, তার মানে আমার হচ্ছে কত, আমার হচ্ছে আমার যাচ্ছে হচ্ছে আমার কত, 69। দেখেন ঠিক লিখতেছি না ভুল লিখতেছি, চিন্তা করেন, চিন্তা করেন আপনার ব্রেন কিন্তু হচ্ছে খাটাবেন। এবার দেখেন 69 কি, 69 কি, 69 কিন্তু 69 জানা লিখছি, 69 কি মৌলিক সংখ্যা, 69 কি ধরতে পারছেন? 69 কিন্তু আপনি খুব সহজ করলে, এই যে এই জন্যই আপনি ব্রেন দিয়ে খাটানোর সময় এইটা আপনার খেয়াল করতে হবে, 2 দিয়ে যায় 3 দিয়ে যায়। আমি কিন্তু অপেক্ষা করতেছিলাম, কমেন্টে আপনারা মাথা খাটাচ্ছেন না, যারাই ক্লাস করতেছেন ফ্রি ক্লাস, অডিয়েন্স কম, কিন্তু যারা ক্লাস করতে মাথা খাটাচ্ছেন না, কারণ 69 কিন্তু আপনার কি দিয়ে যায়, খুব সুন্দর করে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটতেন, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 দিয়ে 69 কিন্তু যায় না। এবার দেখেন 71 থেকে 80, 71 কি যায় বলেন তো, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না। সো 71 হচ্ছে আপনার মৌলিক। 72 73ও কিন্তু যাবে না, 73 যাবে না। এখন আমরা অটোমেটিক ভাবে একটু দ্রুত আঁকাই, না হলে অনেক বেশি সময় লাগবে। 73 যাবে না, তারপরে হচ্ছে আপনার কত 75 76 77, তারপরে 78 হচ্ছে যাবে 2 দিয়ে, 77 7 দিয়ে 7 11 এবং 77, তার মানে 79 কিন্তু আমার আবার মৌলিক। 79 কে কোনোটা দিয়ে যাবে না। আবার 81 থেকে যদি 90 দেখেন তাহলে 81 যায় 3 দিয়ে যায়, 82 2 দিয়ে যায়, 83
83 কিন্তু যায় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না। 84 2 দিয়ে যায়, 85 5 দিয়ে যায়, 86 2 দিয়ে যায়, 87 3 দিয়ে যায়, 88 2 দিয়ে যায়। তারপরে হচ্ছে 89 কিন্তু কোনোটা দিয়েই যাবে না। এবার 90 যায়, 91 যায়, 91 কত দিয়ে যায় কিন্তু 91 কিন্তু 13 দিয়ে যায়, 7 13 91 13 7 দিয়ে মানে 7 দিয়ে যায়, ঠিক আছে। 91 7 1 7, তার মানে 2 1 3 7 21, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7 13। তাহলে 90 থেকে আমার 100-র মধ্যে শুধুমাত্র একটা, 90 থেকে 100-র মধ্যে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে 97। যদি দেখেন এখানে আছে কয়টা, এখানে আছে কয়টা, 4টা, এখানে আছে কয়টা, 4টা, 2টা 2টা 3টা 2টা 2টা, তারপরে হচ্ছে আমার কত, 3টা 2টা 1টা। তাহলে যদি আমরা সব সিরিয়ালে লিখি 4 4 2 2, তারপরে 3 2 2, তারপরে 3 2 1, সবগুলো যোগ করেন, 4 4 8, 8 হচ্ছে 4, 8 4 হচ্ছে 12, 12 3 15, 16 17 18 19, 19 3 22, 22 23 24 25। তাহলে কয়টা থাকতেছে বলেন তো? এগুলো কিন্তু আমার মুখস্থ যে 25টা, আমি একটু দেখলাম যে আমার সব ঠিক আছে কিনা, এবং আপনাকে বোঝাচ্ছি আপনার প্রথম শেখাটা এরকমই হবে। বইতে দেখবেন 25টা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে 25টা মৌলিক সংখ্যা আপনি মুখস্থ করবেন। তারপরে বিভিন্ন পাজল মুখস্থ মানে সিস্টেম দেখাবে, মোবাইল নাম্বারের মতো মুখস্থ করতে বলবে, সমস্যা নেই আপনি মুখস্থ করেন। কিন্তু আপনি যেন এই যে অন্তত ফাইন্ড আউটের করাটা করেন, আপনার গতিশীলতা মানে হচ্ছে বৃদ্ধি করতে, এবং সাথে সাথে মনে হইতে হবে যে না আমি অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা বের করতে পারি এবং আমি এটা আমার জীবন দশায় করেছি। এই জিনিসটাই আপনার হচ্ছে কি মনোবলগুলো বৃদ্ধি করবে। তাহলে দেখেন আপনি মুখস্থ রাখতে করতে পারেন কিভাবে, বিভিন্ন বইতে বিভিন্ন, এটা খুব সহজ। 44 44-এর অর্ধেক 22, তাহলে লিখবেন 44 44-এর অর্ধেক হচ্ছে 22। এরপরে দেখেন 322 321, 4 নাম্বারের মতো 322 300 হচ্ছে 22 321। এই 4, এটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে 4টা, তারপরে 11 থেকে 20-এর মধ্যে 4টা, 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 21 থেকে 30-এর মধ্যে, 21 থেকে 30-এর মধ্যে 2টা, 31 থেকে 40-এর মধ্যে 2টা, এটা হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে 3টা, 51 থেকে 60-এর মধ্যে 2টা, 61 থেকে 70-এর মধ্যে 2টা, তারপরে এই 3 হচ্ছে আমার কি, তাহলে এই 3 হচ্ছে 71 থেকে 80-এর মধ্যে 3টা, তারপরে 80 থেকে 90-এর মধ্যে 2টা, 90 থেকে 100-এর মধ্যে 1টা। কারণ বিভিন্ন পরীক্ষার মধ্যে দেখা গেছে বলছে 20 থেকে 30-এর মধ্যে ভাই কয়টা, ঠিক আছে, মৌলিক সংখ্যা আপনাকে বলতে পারে, আপনাকে কি বলছে 21 থেকে 40-এর মধ্যে, তাহলে 21 থেকে 40-এই 2টা, তাহলে 2 আর 2 যোগ করলে 4, 4টা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার গেল 1 থেকে 100, এটা কি গেল, এইটা গেছে হচ্ছে 1 থেকে 100, ঠিক আছে। কয়টা, 25টি, 1 থেকে 100টার মধ্যে 25টা মৌলিক সংখ্যা। এবার আমি আপনাকে আর কিন্তু দেখাবো না, এবার আমি আপনাকে সরাসরি বলতেছি যে এই যে মৌলিক আমরা দেখলাম, এবার হচ্ছে 101 থেকে 200 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে ভাই, 21টি মৌলিক সংখ্যা আছে। তো 1 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, 25টা। আর হচ্ছে 101 থেকে 200-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, 21টা মৌলিক সংখ্যা। তার মানে যদি তাহলে বলে যে 1 থেকে 200-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা, 25 আর 21, 25 আর 21 যোগ করলে কত হয়, 35 45 আর 1 46টা। 1 থেকে 200-এর মধ্যে তাহলে কয়টা মৌলিক সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে আপনার 46টা। মৌলিক সংখ্যা তাহলে কয়টা হচ্ছে, 46টা। এইটার জন্য একটা নাম্বার মুখস্থ রাখতে পারেন, কত লিখবেন, প্রথমে 411, কত লিখছেন, 411। এবার 4-এর 1 কম 3, আর এইদিকে 11 ছিল, 11-র 1 বেশি 312, 411, তারপরে হচ্ছে 312। এখন 12 শেষ করছেন 2 দ্বারা, এরপরে 2টা 2, তারপরে 14 মুখস্থ রাখবেন, কিছু করার নাই, ঠিক আছে। মানে এইটা বিভিন্ন পাজল বিভিন্ন জন বিভিন্ন রকম করে শিখাইতে পারে, বলবেন ফোন নাম্বারে মুখস্থ রাখবেন, তা আমি আর কি মুখস্থ রাখি, মানে আমাকেও তো মুখস্থ রাখতে হবে নাকি, আমার তো আর যে দেখলেই যে মনে থাকে ব্যাপারটা তো এরকম না। তাহলে আমি কিভাবে মুখস্থ রাখি, 411। এবার 411
এই 4 4 চাইতে 1 কম 3 11 ছিল 11 আবার 1 বেশি, এখানে 1 কম নিছি, পরের দুইটাতে 1 বেশি নেব, পরের দুইটা একটা সংখ্যা ধরছি, তাহলে 411 312। এই যে শেষ করলাম 2 দিয়ে, তারপর দুইটা 2, তারপরে হচ্ছে 14। এটা আপনাকে এই 14টা আলাদাভাবেই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার 101 থেকে 110, এই একটা হচ্ছে আমার 111 থেকে 120, এই একটা হচ্ছে আমার 121 থেকে 130, তার মানে 111 থেকে 120 এর মধ্যে ভাই একটা আছে, 101 থেকে 110 এর মধ্যে কয়টা আছে? 4টা। এই হচ্ছে 3, এইটা হচ্ছে 131 থেকে 140, এই যে 1, এইটা হচ্ছে আমার 141 থেকে 150, এই যে 2, এটা 151 থেকে 160, তারপরে এই 2, এটা হচ্ছে আমার 161 থেকে 170, এবার এই 2, এটা হচ্ছে 171 থেকে 180, 180-র মধ্যে দুইটা, এবার এই একটা হচ্ছে আমার 181 থেকে 190, আর এই 4টা হচ্ছে 191 থেকে 200-র মধ্যে হচ্ছে 4টা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আপনাকে কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাকে প্রশ্ন দিতে পারে। বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন। এটা অবশ্যই একটু জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আপনারা ক্লাস করছেন যে কয়জন, প্রত্যেকে যদি একটা দুইটা করে ক্লাস যতবার বলেছে বুঝতে পারছেন কিনা বা ভালো লাগছে কিনা বা আপনারা পারবেন কিনা পরীক্ষায় প্রশ্নের ধরন বুঝছেন কিনা, এটা যদি হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ ক্লাস ভালো লাগছে বা ঠিক আছে বা ওরকম করেন একটা মন্তব্য করলেও কিন্তু কমেন্টগুলো অনেকগুলো হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, অসাধারণ ক্লাস না, অসাধারণ ক্লাস এটা দেখলে আমার ভালো লাগবে, কিন্তু আপনার মন্তব্য, আপনার থেকে কমপ্লিমেন্ট আমি এর চাইতে ইউনিকভাবে চাই যে না এটা এই কারণে অসাধারণ, ক্লাসটা এই কারণে অসাধারণ। আপনি যে অসাধারণ ক্লাস লিখে দিয়ে দেবেন এইটা না, এটা এই কারণে, মানে আপনার কি বিশেষ দিক ভালো লাগলো যে এটা অসাধারণ। আমি কিন্তু আপনার ক্লাসটা আজকে 1 ঘন্টার উপরে চলে গেছে, এটা শর্টেও কিন্তু খালি লিখে দিতে পারতাম যে জিনিসগুলো এরকম না এরকম, ঠিক আছে? তো প্রশ্ন কিরকম আসে? প্রশ্ন কিন্তু এরকম অনেকভাবে কিন্তু প্রশ্ন আসে যে এত থেকে এতর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এত থেকে একের মধ্যে, এগুলা কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। এবার ক্লাস আমরা শেষ করে দিব, এখন ক্লাস হচ্ছে শেষ করে দিব, আর কিছু না। আমি আপনাদেরকে এক্সট্রা কিছু দেখালে আজকে একটু দেখাতে চাচ্ছিলাম যে ধরেন যে কোনো জোড় সংখ্যা মানে 2 দিয়ে বিভাজ্য, মানে কি 2 দিয়ে বিভাজ্য যে কোনো জিনিস হচ্ছে আমরা 2 দিয়ে বিভাজ্য, তো যে কোনো জোড় সংখ্যাই তো আসলে 2 দিয়ে বিভাজ্য। কিন্তু যদি বলে যে 2 8 9 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, আমরা কি করে 3 দিয়ে ভাগ যাবে কিনা, বা একটা বড় সংখ্যা 2 8 9 এটা তো আমরা 3 দিয়ে ভাগ এরকম করেও দেখতে পারি, কিন্তু একটা বড় সংখ্যা দিয়ে আছে ধরেন 4 8 3 2 3 এরকম সংখ্যা দিছে, 3 দিয়ে ভাগ যাবে কিনা। তো এটার প্রসেস হচ্ছে সবগুলা সংখ্যা আমরা যোগ করে দিব, 4 আর 8 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 আর 3 20। এবার এই 20কে কি 3 দিয়ে ভাগ যায় কি যায় না? যায় না। সো এই সংখ্যাটা আসলে 3 দিয়ে বিভাজ্য না, 3 দিয়ে ভাগ যাবে না, ভাগ যাবে না, ভাগ যাবে না মানে বিভাজ্য নয়, বিভাজ্য নয়। এটা হচ্ছে 3 দিয়ে হিসাবটা দেখেন, 3 দিয়ে বিভাজ্য, তার মানে 2 আর 10 আর 19 এটাও আসলে 3 দিয়ে ভাগ যাবে না, এটাও 3 দিয়ে ভাগ যাবে না। তার মানে কোন সংখ্যা 3 দিয়ে, জোড় সংখ্যা মানে কি, জোড় সংখ্যাই মানে 2 দিয়ে ভাগ যাবে। আর 3 দিয়ে বিভাজ্য কোনগুলা, 3 দিয়ে বিভাজ্য কোনগুলা ভাই, 3 দিয়ে বিভাজ্য একটু নোট করে নেন। যদি আমি অনেক বড় ক্লাস হয়ে গেছে, খুব দ্রুত টানতেছি এখন। 3 দিয়ে বিভাজ্য মানে কি, যে আমার সংখ্যার প্রত্যেকটা অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যাওয়া লাগবে, গেলেই হচ্ছে বিভাজ্য। যদি 4 দিয়ে কথা জিজ্ঞেস করে, এগুলো একটু মনে থাকবে কিনা 4 দিয়ে, তাহলে একটা সংখ্যা ধরেন 4 মনে করেন 4 8 মনে করেন 9 7 2 8 লাস্টে আছে, তো 4 দিয়ে ভাগ যাবে কিনা এটা আমরা লাস্টের 2 ডিজিট দিয়ে হচ্ছে চিন্তা করলেই আমরা বুঝে ফেলবো। লাস্টের 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। লাস্টের 2 ডিজিটটা যদি 4 দিয়ে ভাগ যায়, লাস্টের 2 ডিজিটটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই হচ্ছে আমার কি 4 দিয়ে ভাগ যাবে। লাস্টের 2 ডিজিট কি আছে ভাই, লাস্টের 2 ডিজিট 28 আছে, 4 7 28, 28 কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে 4 7 28। সুতরাং এই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এগুলা কিছু টেকনিক আছে, যেমন 6 দিয়ে যদি বলে হয় 6 দিয়ে বিভাজ্য কিনা, 6 দিয়ে বিভাজ্য কিনা, 6 দিয়ে বিভাজ্য ওই একই সিস্টেম হবে, এই যে এই 3 দিয়ে বিভাজ্যর মতোই।
কিন্তু সংখ্যাটা জোড় হইতে হবে। তার মানে যে সকল জোড় সংখ্যা, কারণ 6 দিয়ে বিভাজ্য মানে সংখ্যাটা 2 দিয়েও ভাগ যাওয়া লাগবে, আবার 3 দিয়েও ভাগ যাওয়া লাগবে। তার মানে যদি বিজোড় সংখ্যা হয় 6 দিয়ে আগেই ভাগ যাবে না ভাই, 6 দিয়ে বিজোড় সংখ্যা ভাগ যাবে না। কিন্তু তাহলে একটা মনে করেন যে সংখ্যা আছে, ধরে নেন এই সংখ্যাটাই 6 দিয়ে যাবে কিনা, তাহলে আমরা কি করব, 4 আর 8 যোগ করলে কত, 8 4 12, 12 আর 9 21, 21 এর সাথে 28, 28 আর হচ্ছে আমার 2 এ 30, 38, তাহলে 38 কি আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে? যায় না, 3 13 39। সো এই সংখ্যাটা আসলে 6 দিয়ে ভাগ যাবে না, 6 দ্বারা অবিভাজ্য। আশা করতেছি আজকে আর এত বেশি দেখালাম না, এগুলো হচ্ছে আপনার ম্যাথটাকে কিছু ট্রিক্স মুখস্থ রাখা। আসলে এর মধ্যেও কিন্তু দেখছি 6 দিয়ে দেখলাম, 3 দিয়ে দেখলাম, তারপরে হচ্ছে আমরা 4 দিয়ে দেখলাম। ঠিক আছে, তো ভাইরা ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস যদি ভালো লাগে, আজকে কিন্তু সংখ্যার উপরে তৃতীয় ক্লাস হলো। ক্লাস কিন্তু আমাদের কতগুলো হবে আশা করছি 10 থেকে 12টা ক্লাস আমি সংখ্যার উপরেই নিব। তৃতীয় ক্লাস যদি ভালো লাগে, যদি আজকে নতুন কেউ আজকের ক্লাসটা করে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে সংখ্যার উপরে প্রথম 2টি ক্লাস করে আসবেন। প্রথম 2টা ক্লাস করে আসবেন, খাতায় নোট করেন। আপনার সংগ্রহে যে জব বইটা আছে, যে সেটা বাজারে যে স্যারেরই হোক না কেন, যারই হোক না কেন, আপনি সংখ্যা অধ্যায়টা বের করেন, আপনি প্র্যাকটিস করেন। জীবনে দ্বিতীয়বার শিখতে হবে না ইনশাল্লাহ। তাহলে হচ্ছে, আর যারা হচ্ছে আমার শতকরার হচ্ছে ক্লাসগুলো করেননি বা মুনাফার ক্লাস করেননি, তারা সেই ক্লাসগুলো করে আসেন। সবশেষে বলবো, ক্লাসটি যারা শেয়ার করেননি এখনো, তারা সকলেই শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।